দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। দর্শক, উজ্জ্বল আলো, গিটার রিফ আর বিদ্রোহী স্বরের এক অনন্য নাম পপ সম্রাট আজম খান, যিনি শুধু গান করেননি, তিনি সৃষ্টি করেছিলেন এক সাংস্কৃতিক ঢেউ, এক নতুন ভাষা, এক নতুন আন্দোলন। তার দ্বারা গঠিত হয়েছে যে ব্যান্ড, তার নাম উচ্চারণ, যা ছিল তরুণদের প্রতিবাদের চিৎকার, তাদের প্রতিবাদের ভাষা, তাদের আনন্দের ছন্দ। প্রজন্ম পাল্টেছে, সময় বদলেছে, কিন্তু আমাদের প্রিয় আজম খান, পপ সম্রাট আজম খান, এখনও আমাদের হৃদয়ে ওই গিটারের টিউন দিয়ে কিংবা তার সুর দিয়ে আমাদের কাছে জায়গা করে নিয়েছেন সবসময়। তার ব্যান্ড উচ্চারণ এই একই রেশে, এই আনন্দের বা প্রতিবাদের ভাষা হয়ে আবারও ফিরে এসেছে আমাদের মাঝে নতুন রূপে। প্রিয় দর্শক, আজ সেই উচ্চারণ ব্যান্ডের পুনর্গঠনের গল্পই আমরা জানব। এই উদ্দেশ্যে আমাদের সাথে আছেন উচ্চারণ ব্যান্ডের সাথে যারা যুক্ত হয়েছেন সম্প্রতি, যারা আছেন নতুন করে ভাবছেন এই ব্যান্ডকে নিয়ে এবং আমাদের জন্য প্রস্তুত করছেন সেই গানগুলি নতুন রিদমে। চলুন শুরুতে তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন, আমার ডানেই রয়েছেন পেয়ারু খান, তিনি উচ্চারণ ব্যান্ডের ভোকাল ও পারকাশন। আমাদের সাথে রয়েছেন দুলাল জোহা, তিনি উচ্চারণ ব্যান্ডের ভোকাল ও রিদম গিটারিস্ট। শুভেচ্ছা আপনাকে। আমাদের সাথে রয়েছেন পার্থ মজুমদার, তিনি উচ্চারণ ব্যান্ডের লিড গিটার। এবং আমাদের সাথে রয়েছেন প্রেম, তিনি কিবোর্ড প্লে করছেন উচ্চারণ ব্যান্ডের। চারজনকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। সম্প্রতি ব্যান্ড ফেস্টেও আসলে আপনাদের পারফরমেন্স আমরা দেখেছি এবং ইন্টারভিউ সেশনগুলোতে দেখেছি আসলে কতটা উদ্যমী হয়ে আসলে আপনারা ফিরে এসেছেন উচ্চারণ নিয়ে আবারও আমাদের মাঝে। তাই শুরুতে অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে। এই যে উচ্চারণের পুনর্গঠনের গল্পটা, এটি কি শুধুমাত্র একজন আজম খানের স্মরণে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বা ভাবনা আছে, সেটি শুরুতে জানতে চাই পেয়ারু খান আপনার কাছে। হ্যাঁ, প্রথমে আমি আপনি তো আমাদের চারজনকে পরিচয় করিয়ে দিলেন, কিন্তু আমাদের আরও দুইজন মেম্বার আছেন। বেইসে সেকান্দার আহমেদ খোকা, আর ড্রামসে আছেন বাপ্পি দাস। ওরা আজকে আসতে পারেনি, আমরা সবাই রিপ্রেজেন্ট করছি আর কি। আপনার প্রশ্নটি ছিল যে আমরা কীভাবে মানে নতুন করে উচ্চারণটাকে রিভাইভ করার যেই চিন্তা ভাবনা, সেটা কোত্থেকে এলো বা কিভাবে করলাম। আজম ভাইকে আসলে আমরা সবসময় স্মরণ করি, স্পেশালি দুলাল, আমরা প্রায়ই দুজনে মিলে আজম ভাইয়ের গান প্র্যাকটিস করতাম, পারফরমেন্স করতাম। কিন্তু একটা সময় আসলো যখন নাকি আমরা দেখলাম, স্পেশালি দুলাল এটা লক্ষ্য করলো, যে দীর্ঘ 14 বছর আজম ভাই মারা যাওয়ার পর থেকে চেষ্টা করা হয়েছিল আজম ভাইয়ের গানগুলোকে ধরে রাখার, কিন্তু একটা সময় আসলো যখন নাকি আর সেটা সম্ভব হয়নি। নানান কারণে অনেকে, ওই মেম্বারদের মধ্যে থেকে অনেকে মৃত্যুবরণ করেছেন, সেই সূত্রে ব্যান্ডটা স্থবির হয়ে যায়। তো দুলাল আমাকে একদিন বলল যে পিয়ারু, এরকম আমরা উচ্চারণটাকে, আমরা তো আজম ভাইয়ের গানগুলো প্র্যাকটিস করছি, কিন্তু এটাকে আমরা সেই উচ্চারণ, কারণ উচ্চারণ ব্যান্ডে কিন্তু আমি, দুলাল, এখানে যারা আছেন সবাই কিন্তু উচ্চারণ ব্যান্ডের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত সবসময় ছিলেন। তার মধ্যে দুলাল আর আমরা একেবারেই মানে প্রথম পর্যায়ে বলতে গেলে, মানে সেকেন্ড ফেজে আমরা উচ্চারণের সঙ্গে ছিলাম। তো খুব স্বাভাবিকভাবে উচ্চারণের প্রতি আমাদের যে ভালো লাগা, ভালোবাসা, একটা অনুরাগ, এটা আমাদের ভীষণভাবেই ছিল। আর আজম ভাই তো আমাদের খুবই কাছের ছিলেন, আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন। তো সব কিছু বিবেচনায় এনে আমরা যেটা চিন্তা করলাম দুলাল আর আমি, যে আমরা উচ্চারণ ব্যান্ডটাকে আবার রিভাইভ করি, আমরা এটাকে আবার সেই নতুন ধারায় এটাকে দাঁড় করাই। তো আমাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, নানান গবেষণা, নানানভাবে পট পরিবর্তন করে করে আজকের আমরা এখন যারা আছি, এরাই শেষ পর্যন্ত উচ্চারণকে ধরে রাখার একটা প্রতিশ্রুতি নিলাম এবং এগিয়ে যাচ্ছি আমরা।
দারুণ। দুলাল জহা, আপনার কাছে একটু আসতে চাই। উচ্চারণ ব্যান্ড আসলে গড়ে উঠেছিল জসিমউদ্দিন রোডের ওই গলিতে, কিন্তু তার আগের থেকেও একজন আজম খানকে আপনি চেনেন, এবং তার সাথে যুদ্ধের সময়টা বলি বা তার পূর্ববর্তী সময়ে আপনার বিশেষ সখ্যতা ছিল। তো ওই সময়টাতে আসলে মুক্তিযুদ্ধের সময়কালীন সঙ্গীত এবং একজন আজম খান এবং আপনার সম্পর্ক সবকিছু মিলে একটু শুনতে চাই। হ্যাঁ, আজম ভাইকে আমি ছোটোবেলার থেকে চিনি, কারণ খুব কাছাকাছি থাকতাম। আমি মতিঝিল কলোনিতে থাকতাম, আজম ভাই কমলাপুর জসিমউদ্দিন রোড। তো কমলাপুর জসিমউদ্দিন রোডে আমাদের যাওয়া আসা থাকতো। এবং আজম ভাইকে যেটা মানে এইভাবে মনে করি যে তোমরা হয়তো জানো যে 25শে মার্চ কালো রাত্রি, ওই দিন পাকিস্তানি আর্মিরা বাংলাদেশে অ্যাটাক করলো। তো তার কিছুক্ষণ আগের একটা ঘটনা আর কি মনে পড়লো। হঠাৎ দেখছি যে আমরা তো ছোট ছিলাম, আমাদের একটা টাইম লাইন ছিল যে 10টার মধ্যে বেডে চলে যেতে হবে। তো ওই দিন এইটা ছিল না, কারণ সবাই ব্যতিব্যস্ত, বড় ভাই আলোচনা করতেছেন বাবার সাথে, সবাই কেমন জানি একটা অস্থিরতার মধ্যে কাজ করতেছে। তো তখন আমরা তাকিয়ে দেখলাম যে মাঠে একটা হাফ প্যান্ট পরা, তখন ইপিআর বলতো, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, একজন সোলজার আর কি, ওর কাঁধে একটা রাইফেল নিয়ে ওখানে ঘোরাঘুরি করতেছে। তো ওখানে আমার ভাইরাও আলোচনা করলো, কোনো একটা আলোচনা কিছু হচ্ছে আর কি। 11টার দিকে দেখলাম যে কমলাপুর থেকে আজম ভাইরা হই হই করে বের হলো। আজম ভাই, ফুয়াদ ভাই, এরকম 10-20 জন এরা বের হলো। বের হয়ে তারপরে ওখানে একটা বিআরটিসির বাস রাখার একটা জায়গা ছিল, কোচ বলতো তখন, ওইখান থেকে কোচগুলি বের করলো। বের করে রাস্তায় ব্যারিকেড দেওয়া শুরু করলো। তা আমরা খুব জানালাতে দেখতেছি আর কি কাজগুলি আর কি। এই 11:30 থেকে আস্তে আস্তে একটা দুইটা গুলির আওয়াজ, তারপর তো ভয়াবহ অবস্থা ধারণ করলো। এরপরে আজম ভাইকে আমি, যাই হোক, এর মাঝে স্বাধীনতা আমরা বিভিন্ন সবাই, কেউ শহরে থাকতো না, যার যার গ্রামে চলে গেছে, জীবনে কোনোদিন গ্রামে যায়নি, চলে গেলাম। তো স্বাধীনতার পরে যখন ফেরত আসলাম, তখন প্রথমে আবিষ্কার করলাম যে জর্জ হ্যারিসন, জর্জ হ্যারিসনের মতন একজন ফর্সা লোক, লম্বা চুল। আজম ভাই তখন এত লম্বা চুল ছিলেন না, তো উনি কলোনিতে আসতেন, হ্যাঁ, এত বড় বড় চুল, এবং উনি অনেকটা দেখতে সাহেবদের মতন ছিলেন। মানে আরও ছোটোবেলার কথা যদি বলি, কমলাপুরে ওই যে একটা মাঠ ছিল কমলাপুরের ভিতরে, খুব সম্ভবত দেবীদাস কি একটা গাছের পাশে, ওখানে নাটক হতো। তো আজম ভাই সাহেব হতেন, ক্যাপ পরা, এবং আমরা সত্যিকারের ইংরেজ সাহেব মনে করতাম ওনাকে দেখতে। হ্যাঁ, আমার কাছে মনে হতো যে ছোট তো ধারণা হলো যে আরে এই ইংরেজ একটা সাহেব। তো উনি ওই অ্যাক্টিংগুলি করতেন আর কি। যাই হোক, পরবর্তীতে চলে আসি, আজম ভাই লম্বা লম্বা চুল, কলোনিতে আসেন, গান করেন। গান যে করেন সেটা ওইভাবে জানি না, হঠাৎ একদিন টেলিভিশনে দেখলাম আজম ভাই গান করছেন, কি জানি, হে আল্লাহ রে, এত সুন্দর দুনিয়ায় কিছু রবে না রে। আরে এটা তো সেই আমাদের আজম ভাই। এই কমলাপুরে তো এমনিই যাওয়া আশা করি। আর ওখানে কমলাপুরে যেতে গেলে প্রথমে একটা পড়তো আর কি, জসিমউদ্দিন রোডে ঢুকলি প্রথমে ডান দিকে একটা হোটেল ছিল, চিটং হোটেল। তারপরে আজম ভাইদের বাসা শুরু হতো, একটু এল প্যাটার্ন। তো ওই বাসা ক্রস করেই আমাদেরকে যেতে হতো। তা আমাদের কলোনি, আমরা সব দল থাকতো 10-12 জনের। তো ওখান দিয়ে যেতাম, জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিনের বিশাল বাগান বাড়ি, এগুলি ঘুরে টুরে সমস্ত দেখে তা আজম ভাইয়ের বাসার পাশ দিয়ে চলে আসতাম। তো এই দেখি যে আজম ভাই গান করে, তখন যাওয়া শুরু করলাম আজম ভাইয়ের বাসায়। ওই জায়গা পেতাম না, অনেক সময় জানলার শিক ধরে প্র্যাকটিস দেখতেছি, তখন ফুল ফ্লেজে আজম ভাই গান করেন আর কি। এইভাবেই ওনার সঙ্গে আসলে ওনার প্রতি ভালোবাসা, ওনার প্রতি অন্ধ হয়ে গেলাম আর কি, যে আজম ভাই গান করবে, ওখানে থাকবো না, এটা হতে পারে না। একেবারে এই তো শুরু আর কি। এই তো শুরুটা ছিল। পার্থ মজুমদার, আপনার কাছে একটু আসতে চাই। 1972 সালে আসলে উচ্চারণ তার যাত্রা শুরু করে, কিন্তু যাত্রা শুরুর গল্পটা তো আসলে অনেকের জানা, আবার অনেকে জানেন না যে তখন ব্যান্ড সঙ্গীতকে আসলে অপসংস্কৃতি হিসেবে আখ্যা দেওয়া হতো। মানে স্রোতের বিপরীতে একটা গান, যেটা বাংলাদেশে খুব বেশি একটা অ্যাকসেপ্টেড ছিল না। এবং আজ আমরা ব্যান্ড সঙ্গীতে যে একটা বড় ফেস্টিভ করছি, বিভিন্ন কনসার্ট করছি, কিন্তু শুরুর জার্নিটা একেবারেই বিপরীতে ছিল। বাংলাদেশের মানুষজন আসলে
অ্যাকসেপ্টই করতে পারেনি, যে অ্যাকসেপ্টেন্সের জায়গায় নিয়ে গিয়েছে আসলে উচ্চারণ ব্যান্ড পারফর্ম করে করে। নইলে আসলে আজকে ব্যান্ড সঙ্গীতের এই প্ল্যাটফর্ম কখনো হয়ই না। সেই জায়গা থেকে আপনাদের ওই জার্নিটা, ওই যে যুদ্ধ একটা ঘোষণা স্রোতের বিপরীতে চলাটা, এই গল্পটা একটু শুনতে চাই। আমার গল্পটা একটু ভিন্ন। মানে আমি লিটল জুয়েলস স্কুলে পড়তাম। তা আমাদের হেডমিস্ট্রেস ছিলেন মিসেস কবির। উনি ভীষণ সংস্কৃতিমনা। উনি বললেন যে আমাদের স্কুল, আমি তখন ক্লাস 4-এ পড়ি, আমি তখন ড্রাম বাজাতাম। তখন ঢাকা শহরে খুব ড্রাম টাম ছিলই না, কিন্তু আমার বাবা আমাকে 2টো ড্রাম সেট কিনে দিয়েছিল, একটা পার্ল, একটা ইয়ামাহা। তো ওই সূত্রে স্কুল থেকে আমাদের বলা হয় যে তোমরা একটা ব্যান্ড করো, এই ব্যান্ড গান গাইতে হবে। তো তখন ড্রামস বাজিয়ে গান গাওয়ার মতন গান একমাত্র আজম ভাইয়েরই ছিলেন। তো তখন সেই সূত্রে ব্যান্ড ফর্ম করা হলো ওই স্কুল থেকেই, যেটার নাম ছিল জুনিয়র প্যান্থার। সেই ক্লাস 4-এ আমার। তখন এই গানগুলি শেখার জন্য আমাদের শ্রদ্ধেয় ফেরদৌস ফাহিদ ওনার বাড়িতেই প্র্যাকটিস করতেন স্পন্দন শিল্পী গোষ্ঠী। ওনাদের একটা প্যাড ছিল, তো সেই প্যাডে আমরা প্র্যাকটিস করার জন্য প্রথমবার গেলাম। তো সেখানে যেহেতু আজম ভাইয়ের গান, আজম ভাই এসেছিলেন, তো আজম ভাইকে পেয়ে আমরা ভীষণ খুশি যে আজম ভাই। ওই থেকেই আর কি শুরু। কিন্তু যেটা পরবর্তীকালে দেখা গেল যে যারা গিটার বাজায়, যারা ড্রাম বাজায়, বা যারাই কিবোর্ড বাজাচ্ছে, তাদেরকে নিয়েই এক ধরনের নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে গেল যে এরা তো উচ্ছন্নে চলে গেছে, এরা জীবনে কি করবে, এরা এই ধরনের একটা সামাজিক একটা বাধা বিপত্তি শুরু হলো, যেটাকে ডেঙাতে আমাদের ওই জেনারেশনটাকে, বা পিয়ারু ভাই বা দুলাল ভাই, ওনাদের জেনারেশনটাকে প্রচণ্ডভাবে ফাইট করতে হয়েছে যে না, আমরা ওরকম না, একজন করলেই যে সবাই সেটা করবে সেরকম কিছু না। মানে এখানে তো অনেক রকম হতো, কিছু ডিরেলড ছেলে পেলেও ছিল। তো ওইসবকে উত্তীর্ণ করে এটাকে এগিয়ে নেওয়ার জন্য ভীষণ যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধ করে 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 এক পর্যায়ে আজকে যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন যে আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে ম্যাক্সিমাম ব্যান্ড আর্টিস্ট। ব্যান্ড আর্টিস্ট যদি না থাকতো বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি মুক্ত হয়ে পড়ে যেত। আমি কি ঠিক বলছি? একদম মুক্ত হয়ে পড়ে যেত। মানে কিবোর্ডিস্ট তৈরি হতো না, গিটারিস্ট তৈরি হতো না, ড্রামার তৈরি হতো না, মডার্ন মিউজিক তৈরি হতো না, কিচ্ছু তৈরি হতো না। কিন্তু ওই ব্যান্ডকে বা ব্যান্ড মিউজিক বা অপসঙ্গীত বলে আসলে কিছু হয় না। অপরের সঙ্গীত হতে পারে, কিন্তু সঙ্গীত সঙ্গীতই। তো এইভাবেই ফাইট করে 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 আজকের এই জায়গায় আসা। অনেক ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে। প্রেম, আপনার কাছে একটু আসতে চাই। 2টা জেনারেশনকে আসলে এক করেছেন আপনি। আপনার মধ্য দিয়ে 2 প্রজন্মের সঙ্গীত বা সুরের বাঁধনটা আসলে এক জায়গায় এসে মিলেছে, আজম খান থেকে শুরু করে এই জেনারেশন। তো এই জার্নিটা আপনি ব্যান্ড সঙ্গীতটা কিভাবে দেখেছেন, উচ্চারণের সাথে আপনার সম্পৃক্ততা? মানে এটা যদি বলতে হয়, প্রথম আমার জন্ম থেকে বলতে হবে। আমার জন্ম ফার্স্ট 80s-এ। সো ভাইয়ারা তো 70s থেকে অলরেডি ওনারা বাজাচ্ছেন। আমি যতটুকু জানি ভাইয়া 80s ফার্স্ট থেকে, মনে হয় আপনার 80s ফার্স্ট থেকে আজম চাচার সাথে বাজাইছে। না না, আমি এখানে একটু কারেকশন আছে। আমি আসলে আজম ভাইয়ের সাথে সরাসরি কোনোদিন ওভাবে বাজাইনি, কিন্তু আমি সব সময় সাথে ছিলাম, পাশে ছিলাম। ও আচ্ছা। মাঝে মাঝে আমি বাজিয়েছি যখন প্রয়োজন হয়। কন্টিনিউ করো। তো তারপরে আমি পড়াশোনা শেষে মিউজিক ভালো লাগতো, গান গাইতাম এক সময়। সো বাবা কিবোর্ড কিনে দিল, কিবোর্ড নিয়ে বাজাতে শুরু করলাম। তো ওই সময় যেই সেট আপটা ছিল আজম চাচার উচ্চারণ, যে জুবরান, ইফরান, তপু ভাই। তো তপু ভাই আমার পাশের রোডের বাসার মানুষ ছিল। মানে আমি মিরপুরে থাকতাম, আমার যে এলাকায় থাকি তার পেছনের রোডে থাকতো। তো ছোটোকাল থেকে ওনাদের সাথে আমার উঠা বসা। তো উনি জানতে পারে যে আমি কিবোর্ড বাজাতে শুরু করছি। তো আমাকে একদিন বলল যে তুই একদিন আয়,
কিবোর্ডটা নিয়ে একদিন প্র্যাকটিসে আয়। তো আমি গেলাম, আমি জানতাম না যে ওই দিন আজম চাচা থাকবে স্টুডিওতে বা প্র্যাকটিস প্যাডে। তো আমি গেলাম, যাওয়ার পরে প্রথম ওই মানে মগবাজারের গলিতে একটা প্র্যাকটিস প্যাড ছিল, ওইখানে প্রথম দেখা আজম চাচার সাথে। তো তারপরে আমাকে গান দেওয়া হলো, প্রায় 15টার মতো গান দিল তখন একটা সিডিতে। এটা সম্ভবত 2008 কি 7 এই টাইমের কোনো একটা টাইমে হবে। তো আমি সিডিটা নিয়ে বাসায় গিয়ে পরে গানগুলি তুলতে থাকলাম, শুরু করলাম। দেন চাচার সাথে আমার ফার্স্ট শো হলো মুন্সিগঞ্জে, একটা ওপেন ইয়ার কনসার্ট ছিল। তো ওইখানে ওনার সাথে আমি ফার্স্ট বাজাই অ্যাজ এ মেম্বার হিসেবে উচ্চারণের। তো ওইখান থেকেই শুরু। তবে একটা কথা না বললেই না, আমি একদিক দিয়ে লাকি, আবার একদিক দিয়ে আনলাকিও বলবো। কারণ আমার যে জেনারেশনটা, যে মিউজিশিয়ানরা আসছে, আমি হয়তো বা লাস্ট জেনারেশন যে আজম চাচারে পাইছি। আমার পরে যারা আছে এরকম একজন গ্রেট মানুষকে, একজন আইকনকে মিস করছে। উনি আমার দেখা একটা শিশু, এছাড়া আমি কিছু বলতে পারবো না। ওনার মতো আমি মানুষই দেখিনি। হ্যাঁ, ওনার জগৎটা একটু ডিফারেন্ট ছিল। উনি যখন হাঁটতেন, উনি কোথায় থাকতেন বুঝতে পারতাম না। হঠাৎ করে আসতো, বলতো এই একটা কর্ডটা ধরতো, একটা গান হঠাৎ মনে হয়েছে, 2 লাইন গিয়ে চলে গেল। নাই আমি তো ওয়েট করতেছি আজম ভাই আসবে, বাকিটা গাবে। নাই, আপনি চিন্তা করেন যে ওই লেভেলের একজন পপুলার মানুষ কতটা গ্রাউন্ডেড থাকলে উনি স্যান্ডেল পরে বাজারে চলে যাচ্ছেন, মানুষের সাথে মিশছেন, উনি বাচ্চাদের সাথে 5 স্টারেও খেলতেন প্রোগ্রাম তিনি। করছেন, আবার মানে আমাদের রাস্তার টং দোকানে ওই যে চা খাচ্ছেন। হ্যাঁ, পাঠদা আরো একটা মজার ব্যাপার কি, আমি ওনার সাথে যতদিনই প্লে করছি, আমি কখনো দেখি না উনি স্টেজে জুতা পরে উঠতে। হ্যাঁ, উনি সঙ্গীতকে এত পরিমাণে ভালোবাসেন। এই লেগেসিটা মেনটেন করেছে আমাদের রেবেল, হ্যাঁ। রেবেল মেনটেন করতো, যতদিন বেঁচে ছিল ও কোনোদিন জুতো পরে স্টেজে ওঠেনি। এবং এদের কথা আমাদের মনে করতে মনে হবে, করতে কারণ হবে। এই ব্যান্ডটা উচ্চারণের, এই যে রেবেলের অবদান অনেক। জুবরান, তপু হলো তপু, এরা 4 জন মিলে 19 বছর বাজিয়েছে আজম ভাইয়ের সাথে। তাহলে আমাদের মিউজিক বা মিউজিকের সাথে যারা ছিলেন তারা আসলে কতটা স্ট্রং পার্সোনালিটি ছিলেন, যে ওয়ার্ল্ড ওয়াইজ আসলে তারা কতটুকু ইম্প্যাক্ট ফেলেছেন। এবং বাংলাদেশে এখনও ব্যান্ড সঙ্গীতের অবস্থা এরকম যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের মিউজিককে যদি জাজ করতে হয়, ব্যান্ড সঙ্গীতের গানগুলো আসলে আগে উঠে আসবে। এবং ব্যান্ড সঙ্গীত আমরা ভীষণ সমৃদ্ধ, খুব গর্বের জায়গা যে শুরুটা আসলে হয়েছিল এই যে আজম খান এবং উচ্চারণের হাত ধরে। এবং আপনারা একের সাথে কিন্তু অনেক মানুষকে স্মরণ করলেন, ব্যান্ডকে স্মরণ করলেন, বোঝা যায় আসলে ঐক্যটা কতটা কি বলবো স্ট্রং ছিল। আমি একটু উচ্চারণ ব্যান্ডের গানগুলো নিয়ে জানতে চাই, যে রিসেন্টলি যে গানগুলো ফর্ম করছেন, আজব খানের তো কিছু সলো মিউজিকও ছিল, সেগুলো কি আপনারা উচ্চারণ ব্যান্ডে এখন ইনক্লুড করার কথা ভাবছেন বা নতুন করে রিফর্ম করার কথা ভাবছেন? কি বলবেন পিয়ারু খান? দুলাল ভাই বলেন। হ্যাঁ, আমরা কিন্তু আজম ভাইয়ের 72-র পর থেকে 76, 90 আপ টু 90 যে গানগুলি মনে আছে, অনেক গান আছে যেগুলি এখনকার জেনারেশন জানে না। আমরা এই গানগুলিকে নিয়ে আসতেছি, এই গানগুলিকে করছি। কারণ আজম ভাইরা যে গানগুলি করেছে তখন, এবং পরবর্তীতে যখন 96-এ আমরা করলাম, বা 84, 80-র পরে রকেটদের গ্রুপ করলো, এভাবে স্লট ওয়াইজ অনেক নতুন গান এসছে। এই সব গানকেই আমরা এক জায়গায় করেছি, করে একটা লিস্ট করেছি যে 30-40টা গান আমরা প্র্যাকটিস করব। আরও নতুন গান, আমাদের ব্যান্ডের গানও থাকবে, উচ্চারণের নতুন গানও আসবে ইনশাল্লাহ। তো এটা সময়ের ব্যাপার। তবে গুরুর গান ফার্স্ট প্রায়োরিটি, বাহ। কারণ গুরুর গানের অনেক গান আছে ইয়াং জেনারেশন জানেই না। হ্যাঁ, যেমন আমার ইয়াং ছেলে, জেনারেশন শুধু না, অনেক গান আছে। আমি যেটা জানি যে দুলালের কাছে সেই ভান্ডারটা আছে, যে গানগুলো আগের যারা মানে আমাদের সেই প্রজন্মের যারা ছিলেন তাদের কাছেও নাই এই গানগুলো, তারাও হয়তো শুনেনি এই গানগুলো। এই ধরনেরও কিছু গান আমাদের লিস্টে আছে। আসলে ব্যান্ড তো মিলিত প্রচেষ্টা, সবাই একসাথেই করে। হয়তো একটা লাইন একজন দিয়েছে, আরেকজন, এইভাবে একটা গান কমপ্লিট হয় আর কি। তো নীলু ভাই ওয়াজ দ্য মেইন রোল ওই সময়ের আর কি, 72 থেকে 6। তারপরে নীলু ভাইয়ের সঙ্গে দেখা হতো, অনেক শেয়ার হতো।
পার্থ মজুমদার, আপনার কাছে একটু জানতে চাই যে নতুন যে গানগুলো রিফর্ম হচ্ছে এবং এটার যে মিউজিক কম্পোজিশন, মিউজিক নিয়ে যত ভাবনা বা সব কিছু, এগুলো নিয়ে আসলে কি করার চেষ্টা করছেন তরুণ প্রজন্মের সাথে যেন আরও বেশি কানেক্ট করতে পারে এই মিউজিকগুলো, কি বলবেন? আসলে বেশি কিছু করার নেই। যেগুলো আছে, যেগুলো ওনারা করে গেছেন, ওগুলিতে হাত দেওয়ার মতন স্পর্ধা আমাদের নেই, ওখানে আমরা হাতও দেব না। কিন্তু যেটা একটু কর্ড স্ট্রাকচারগুলো, তখন তো আসলে লিমিটেড অপশন ছিল। যখন ওনারা কাজ করেছেন তখন প্রচণ্ড লিমিটেড অপশন ছিল। কোনো রকম প্রসেসরও ছিল না, সিনথেসাইজারও এত রকম ছিল না। হয়তো একটা গিটার, একটা অ্যাম্প দিয়ে বাজিয়ে কোনোভাবে করেছেন, ওটাই তখন ছিল সর্বোৎকৃষ্ট রিসোর্স। আচ্ছা, উচ্চারণ তো এর মধ্যে হয়তো স্টেজ পারফর্মও করে ফেলেছে এবং দেখেছি যে দেশের বাইরেও আসলে উচ্চারণকে রিপ্রেজেন্ট করতে পারফর্ম করেছেন। এত বছর পর আসলে উচ্চারণ নাম নিয়ে একটা স্টেজে ওঠা এবং পারফর্ম করা, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, আমি একটু শুনতে চাই। এটা তো একটা নস্টালজিক একটা ব্যাপার, তাই না? সেই আজকের না, আমরা 76-এর 76 ব্যান্ড, 76-এর ব্যান্ড, আমরা মাঝখানে ছিলাম না, কিন্তু আমাদের বয়স তো ওই 76 থেকেও যদি ধরি, এটা যদিও 72 উচ্চারণ ব্যান্ড হয়েছে, তা আমরা যারা, আমি দুলাল, আমরা যারা ছিলাম, ওখানে একজনের নাম বাদ পড়ে গেছিল, ফুয়াদ নাসের বাবু, ও ছিল আমাদের সঙ্গে আমরা যখন শুরু করি। তো এই যে পথ চলা, এতদিনের দীর্ঘদিনের পথ চলা, এখন আবার সেই নতুন ব্যান্ডটাকে নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে নিজেদেরকে উপস্থাপন করার একটা যে চিন্তা ভাবনা আমাদের মাথায় কাজ করছে, সেটা সত্যি একটা গর্বের ব্যাপার। এবং সাড়া পাচ্ছি নানান জায়গা থেকে, দেশ বিদেশ থেকে। একটা এখন আন্তর্জাতিকভাবে কিছু করতে গেলে তো সেটা মানটা উন্নয়ন করতে হবে, ওই পর্যায়ে নিজেদেরকে নিতেই হচ্ছে। তো আমরা সেই ওই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং হয়েও গেছে। আমরা এনি টাইম উই ক্যান পারফর্ম, যে কোনো সময় আমরা করতে পারি। তো অফারও আছে ইনশাল্লাহ, আমরা আগামী বছর হয়তো মুভ করব ইন্টারন্যাশনালি, আমরা প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমাদের। দুলাল জোহা, কি প্রত্যাশা করছেন আসলে উচ্চারণ ব্যান্ডের কাছ থেকে এই মুহূর্তে? প্রত্যাশা তো অনেক কিছু। উচ্চারণ এমন একটা শব্দ যেটা উচ্চারিত হচ্ছে সেই 72 থেকে, জোরে সোরে উচ্চারিত এবং হচ্ছে উচ্চারিত এখন। হতেই থাকবে। হ্যাঁ, তো এখানে আমাদের আরেকজনের নাম আসে, টিঙ্কু। ওর পুরো নাম হলো এরশাদুল হক এশাদ হক টিঙ্কু। হি ইজ অর্গানাইজার, হি ইজ দ্য গাই যে সব কিছু অ্যারেঞ্জ করে, বিহাইন্ড দ্য ব্যান্ড, বিহাইন্ড দ্য স্ক্রিন আর কি, বিহাইন্ড দ্য ব্যান্ড। বিহাইন্ড দ্য ব্যান্ড, অ্যাবসলিউটলি রাইট। তো ও সব সময় এগুলি নিয়ে অ্যানালাইসিস করে, কোথায় কি করবে, প্রোগ্রামটা সেট করা। তা তারও অনেক প্ল্যান আছে, সে আমাদের সঙ্গে শেয়ার করে। আমাদের কাজ হলো প্র্যাকটিস করা। প্রেমের কি হচ্ছে না, মিউজিক হচ্ছে না প্রেম হচ্ছে না? না, কোনটা? মিউজিকটা হচ্ছে না। আচ্ছা, Tone select ভালো হয়নি। টিঙ্কুর ব্যাপারে বলতে গেলে যেটা বলতে হয়, ও তো বর্তমানে তো উচ্চারণকে নিয়ে ওর অনেক অনেক বিশাল চিন্তা ভাবনা। ও আমাদের চাইতেও বেশি বেশি চিন্তা করে কিভাবে আমাদেরকে করবে, মানে উপস্থাপন করবে। তার বাইরে হচ্ছে যে আজম ভাইয়ের সঙ্গে কিন্তু টিঙ্কুর অনেক একটা সখ্যতা, একটা সম্পর্ক ছিল অনেক অনেক দিনের। স্পেশালি যখন নাকি আজম ভাই পরলোক গমন করেন, তার আগে থেকে, তার ট্রিটমেন্টের সময় থেকে নিয়ে একদম ওনার মৃত্যুর পর পর্যন্ত যা কিছু করার A to Z ও টিঙ্কু আজম ভাইয়ের সঙ্গেই ছিলেন, আজও করে যাচ্ছে। হ্যাঁ, আজও করে। এইটা মনে হয় ও একটা দায়িত্ব হিসেবে নিয়ে নিয়েছে। তবে যেহেতু গানের মানুষেরা আছেন এবং উচ্চারণ নিয়ে কথা হচ্ছে, উচ্চারণ উচ্চারিত হচ্ছে আবার নতুন আমেজে, এবং তারা দেশকে নিয়ে সবসময় ভেবেছে, তাদের মধ্যে দেশের চেতনা, বিজয়ের মাস, বাংলাদেশ যে গানটি বারবার আমাদের হৃদয়ে বেজে ওঠে, সেই গানটি দিয়ে কি আজ আমরা আজকের আয়োজন শেষ করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক, হয়ে যাক। দাদা Okay, একটু আমি তাহলে দর্শকদের থেকে একটু ছোট্ট করে বিদায় নিয়ে আসি, তারপর গান শুনতে শুনতে আমরা বিদায় নিব।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বিজয়ের মাসে এই যেন নতুন উচ্ছ্বাস, নতুন উদ্যম, নতুন সংবাদে আমাদের মন পরিপূর্ণ হয়ে উঠল। আবারও বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের পপ সম্রাট আজম খানের প্রতি। তার ব্যান্ড যে উচ্চারণ, যে স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল, সে স্বপ্ন যেন এখন আবার নতুন করে বাস্তবায়িত হয়, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে। হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ। কত আশা ছিল তার জীবনে, সব স্মৃতি রেখে গেল মরণে। কত আশা ছিল তার জীবনে, সব স্মৃতি রেখে গেল মরণে। মা তার পাশে কে বসে আছে। হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ। কত মাস যে আজ নয়নে, তা বোঝাবে বা কেমনে। কত মাস যে আজ নয়নে, তা বোঝাবে বা কেমনে। যে চলে যায় সে কি আসে। হায় রে হায় বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ,